অদিতি ঘুমোচ্ছে ভেবে আর ডাকলো না, নিজে চলে গেল কিচেনে কফি বানানোর জন্য। কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় সাইফের চোখ ছানা বড়া হয়ে গেল। অনেকটা ঝুঁকে একটা কাপড় দিয়ে ডাইনিং টেবিলটা পরিষ্কার করছে চামেলি। রোজকার মতো আজও কোমর পিঠ এবং বুকের ভাঁজ উন্মুক্ত রেখে শাড়ি পরেছে। ঝুঁকে টেবিল মোছার দরুন আরও পিচ্ছিল লাগছে তার গলার নিচের অংশ। সাইফকে সিঁড়ি দিয়ে নামতে দেখে একটা কামুকি হাসি দিল, যেটা ওর বরাবরের অভ্যাস। সাইফ গটগট পায়ে সিঁড়ি দিয়ে নেমে এসে চামেলির সামনে দাঁড়িয়ে বলল, আপনি এখানে কি করছেন? চামেলি কাজ থামিয়ে সাইফের দিকে ঘুরে কোমরে হাত দিয়ে বলল, ও মা, দেখেন না কাম করতাছি। আমি হইলাম কামের লোক। কাম ছাড়া কি অন্য কোনো বাড়ির খোঁজ গল্প করার সময় আছে এই চামিলির? সাইফের বরাবরই পছন্দ নয় চামেলিকে। পুরোপুরি না জানলেও তার ভাবভঙ্গিতে চরিত্র সম্পর্কে অনেকটা আন্দাজ করতে পারে সাইফ। এই মহিলা মোটেও সুবিধা না। তার পোশাক আশাকে তার চরিত্রের অর্ধেক পরিচয় দিয়ে দেয়। তারপরও সুফিয়ানের মুখ থেকে অনেক শুনেছে এই মহিলার ব্যাপারে। সাইফ কপাল কুঁচকে কিছুটা রাগান্বিত হয়ে বলল, আপনাকে কে কাজ দিয়েছে এই বাড়িতে? চামেলি টেবিল মুছতে মুছতেই বলল, আমনের মাই কেডাই আবার? সাইফ মনে মনে ভাবছে, মাই মহিলাটাকে কাজ করার জন্য আনলো? দেশিকার লোক ছিল না? লোকের কি অভাব পড়েছিল? সাইফকে বলেই তো সাইফ কাজের লোক জোগাড় করে দিত। চামেলি নিজের হাতে চুল প্যাঁচাতে প্যাঁচাতে কোমর তুলিয়ে তুলিয়ে সাইফের দিকে এগিয়ে আসলো। তা বাবু, এত ভোরে ভোরে ঘুম ভেঙেছে নাকি ঘুমান নাই এখন? ঘুমাবো না কেন? চামেলি খিলখিল করে হেসে বলল, না, নতুন নতুন বিয়ে করছেন, নাও ঘুমাইতে পারেন। সাইফ কপট রাগ দেখিয়ে বলল, মা কাজ দিয়েছে, কাজ করুন চুপ করে। কাজের বাইরে কোনো বাড়তি কথা বলবেন না। বাড়তি কথা আমার একদম অপছন্দ। সাইফ কিচেনের দিকে এগিয়ে গেলে চামেলি পেছন থেকে মুখ ভেঙচি দিল। এ আবার কেমন বেটা মানুষ, মুখে একটু রসকস কিছুই নাই। হ, সাইফকে কিচেনে টুকটাক শব্দ পেয়ে করতে দেখে চামেলি এগিয়ে গেল সেদিকে। কিছু লাগলে আমারে কইতে পারেন, আমি বানাই দিমু। আপনাকে কি বলেছি আমি বানিয়ে দিতে? চুপচাপ নিজের কাজ করুন। চামেলি আরেক দফা ভেঙচি কেটে চলে গেল ড্রয়িং রুমের দিকে। সাইফ কফি নিয়ে রুমে গিয়ে দেখল অদিতি উঠে পড়েছে। আর একটু ঘুমাতে পারেন ম্যাডাম, এখন থেকে সকাল সকাল উঠতে হবে না। মা কাজে লোক রেখেছেন নতুন। হ্যাঁ, কালই মা আমাকে বলেছে। সাইফ চোখ ছোট ছোট করে বলল, তুমি জানতে, তাহলে আমাকে কেন বললে না? বলার কি আছে? একটা কাজের লোক রাখবে বাড়িতে, এতে এত বলার কিছু আছে নাকি? সাইফ কথা বাড়ালো না, শুধু বলল, মহিলাটাকে খুব একটা ভালো লাগে না। মনে হয় ক্যারেক্টারের প্রবলেম আছে। ওর সাথে একদম বেশি কথা বলবে না। অদিতি ঘাড় কাত করে সম্মতি জানালো। সাইফ বলল, রেডি হয়ে নিচে এসো, নাস্তা করে আবার কলেজ যেতে হবে। 9টার আগে কলেজে এসে গেছে রোহান আর মুশফিক। যদিও রোহান মুশফিকের আগে এসেছে, তবে মুশফিক মাত্র এলো। রোহান হাসি মুখে মুশফিকের দিকে এগিয়ে এসে হ্যান্ডশেক করলো। মুশফিক রোহানের খুশি খুশি ভাব দেখে বুঝতে পারছে আজ কিছু হয়েছে। কিরে, এত খুশি দেখাচ্ছে তোকে? রোহান চিল একটা ভাব নিয়ে বলল, আমার তো লটারি লেগে গেছে বে, লটারি। তাই? তা কোটি টাকার লটারি জিতলি ভাই? রোহান মুশফিকের কাঁধে চাপু দিয়ে বলল। অদিতি, তো আমরা ওপর ফিদা হয় ভাই। মুশফিক ফিক করে হেসে ফেল। হে, ঢপ মারছিস? আরে না বেটা, সত্যি। কাল ওকে মেসেজ দিলাম, পরে ও নিজেই কল দিতে বললো আমায়। মুশফিক সন্ধিয়ান চোখে তাকিয়ে আছে রোহানের দিকে। রোহান পকেট থেকে ফোন বের করে বলল, বিশ্বাস না করলে এই দেখ, এই যে দেখ, স্পষ্ট মেসেজ লেখা আছে। মুশফিক দেখল সত্যি। রোহানের কাঁধে চাপড় দিয়ে বলল, আরে বাহ ভাই, তোর তো সত্যি সত্যি লটারি লেগে গেছে। ইতিমধ্যে সাইফ আর অদিতি চলে এসেছে কলেজের গেটে। মুশফিক কনুই দিয়ে গুঁতা দিয়ে দেখলো রোহানকে। রোহান ঈষৎ কপাল কুঁচকালো, কারণ আজও সেই ছেলেটা এসেছে অদিতির সাথে। মুশফিকের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, চহ ভাই, আজ অদিতিকে জিজ্ঞেস করতেই হবে কে ওটা। অদিতি গেট পার হয়ে কলেজে ঢুকতে সাইফ চলে গেল। রোহান আর মুশফিক এগিয়ে এলো অদিতির দিকে। হাই অদিতি। অদিতি হাঁটা থামলো না, হেঁটে যেতে যেতেই বলল, হ্যালো। রোহন আর মুশফিকও অদিতি পিছনে পিছনে হাঁটছে। অদিতিকে ডেকে কিছু বলতে যাবে অমনি সামনে পড়ে আদিত্য স্যার। রোহন মুখ বন্ধ করে ফেলে। আদিত্য অদিতির দিকে তাকিয়ে বলে,
অদিতি, রাইট? অদিতি সৌজন্যমূলক হাসি দিয়ে বলে। ইয়েস স্যার। আদিত্য চশমা ঠিক করে বলে। তারপর কেমন লাগছে আমাদের কলেজ? জি স্যার, অনেক ভালো। গুড, মনোযোগ দিয়ে পড়াশোনা করো কিন্তু। ইয়েস স্যার, থ্যাংক ইউ। আদিত্য পাশ কাটিয়ে চলে গেল, কিন্তু আদিত্য তাকিয়ে রইল অদিতির চলে যাওয়ার দিকে। রোহন আর মুশফিকও চলে গেল অদিতির পিছু পিছু। আজ আফিয়া এখনও আসেনি। অদিতি গিয়ে সামনের বেঞ্চটা ফাঁকা পেল, ওখানেই বসলো। অদিতির পাশে বসলো রোহন। অদিতি কিঞ্চিত কপাল কুঁচকে বলল। এ কি, আপনি এখানে বসেছেন কেন? আপনি পেছনে বসেন, এখানে আফিয়া বসবে। রোহন একটু লজ্জাবোধ করলো অদিতির ব্যাপারে। আফিয়া মনে হয় আজ আর আসবে না, এতক্ষণ তো এসে যেত আসার হলে। অদিতি মুখ বাহার করে বলল। তবু থাক, আপনি বসুন, আমি পেছনে যাচ্ছি। রোহন একটু অপমান বোধ করলো। অদিতি উঠে যেতে নিলে অমনি দরজা দিয়ে হুড়মুড় করে ঢুকলো আফিয়া। অদিতির দিকে দুহাত বাড়িয়ে এগিয়ে আসলো। এসে গেছে বেব। অদিতির মুখে একটু হাসি ফুটলো। রোহন অদিতিকে বলল। তোমরা দুজন এখানেই বসো, আমি পিছনে যাচ্ছি। আফিয়ার অদিতি বসলো সেখানেই। আফিয়া দৌড়ে আসা দৌড় হাঁপাচ্ছে। অদিতির কাঁধে কোন ঠেকিয়ে বলল। তা ননদিনী, কি অবস্থা আপনার? অদিতি কপাল কুঁচকায়। ননদিনী মানে? আফিয়া একটু ধাক্কা ধাক্কা দিয়ে বলল। ননদিনী মানে বুঝিস না তুই? বুঝি, কিন্তু আমাকে বলছিস কেন? আফিয়া লাজুক হাসলো। হতেও তো পারি কোনো দিন। অদিতি এবার বই বের করতে করতে বলল। কোনো চান্স নেই, কারণ আমার কোনো ভাইই নেই। আফিয়া একদম থ হয়ে গেল। মানে কি? অদিতি কিছু বলার আগে প্রফেসর ক্লাসে ঢুকলো। পরপর 2টা ক্লাস হওয়ার পরে অদিতির ফোনে কল আসে। সাইব কল করেছে। অদিতি ফোন রিসিভ করে বলল। হ্যাঁ বলুন। ওপাশ থেকে শোনা যায় সাইবের হাসকি কণ্ঠস্বর। বেবি, অদিতি আফিয়ার দিকে তাকিয়ে একটু জানালার পাশে ঘেঁষে গেল। মুখে হাত দিয়ে ফোনের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। কি হচ্ছে এটা কি? ক্লাসে আছি তো। কয়টা ক্লাস হলো? 2টা। চলে এসো, আর ক্লাস করতে হবে না। অদিতি অবাক হয়ে বলল। এমা, কেন? কারণ আজকে আমি আমার বউকে নিয়ে ঘুরতে যাব। অদিতি ঠোঁটে হাসি ফোটে। ঢাকায় এসেছে, এর পর একদিনও ঘুরতে যায়নি সাইফের সাথে। মিষ্টি হেসে বলল। কখন আসবো? এখনই বাইরে ওয়েট করছি আমি। অদিতি উঠে ফোনটা ব্যাগে ভরে নিয়ে যেতে যেতে আফিয়াকে বলল। আমি আসছি, বাই। আফিয়া পিছন থেকে টেনে ধরে। আই, কোথায় যাচ্ছিস? অদিতি পিছনে ফিরে না, যেতে যেতে বলে। যেতে হবে আমায়। রোহনা উঠে অদিতি পিছু পিছু গেল। বারান্দায় দাঁড়িয়ে দেখলো কালকে সেই ছেলেটার সাথে অদিতি গাড়িতে উঠে গেল। রোহন মুখ গোমরা করে ক্লাসে চলে গেল। আজ 3 জনে কারোরই ক্লাসে মন বসছে না। ওটা অদিতির ভাই না, তাহলে কে? 3 জনে খুব গসিপ করে অদিতিকে নিয়ে। রোহন মুখ গোমরা করে আফিয়াকে বলে। যখন ও বলল ওটা ওর ভাই না, তুই জিজ্ঞেস করবি না তাহলে কে? আর তার মধ্যে স্যার এসে পড়েছিল, তাই জিজ্ঞেস করার সুযোগ পাইনি। আজকে আবার কল দিতে হবে অদিতিকে, বলতে হবে সবটা, জিজ্ঞেস করতে হবে ওটা কে। অদিতি আর সাইফ আজ সন্ধ্যা পর্যন্ত ঘুরেছে। সন্ধ্যার পর বাসায় ফিরল 2 জন। অদিতি রোজকার মতো ফ্রেশ হয়ে সন্ধ্যায় নাস্তা বানাতে ব্যস্ত। সাইফ আজও অপেক্ষায় আছে কখন ফোন আসবে। ইতিমধ্যে ফোনে রিং বেজে উঠল। সাইফ দেখলো কালকে সেই নাম্বার। ফোন রিসিভ করে কানে নিতেই। হাই অদিতি। সাইফ কথা বলে না, শুধু ফোন কানে চেপে রাখে। রোহন আবার বলল। আচ্ছা একটা কথা বলি, কিছু মনে করবে না তো? আসলে বলছিলাম যে তোমাকে রোজ যে ছেলেটা দিয়ে যায় ওটা তোমার কে হয়? তোমার বয়ফ্রেন্ড নাকি? সাইফ গম্ভীর ভারী কি গলায় জবাব দিল। বিবাহিত মেয়েদের কখনো বয়ফ্রেন্ড থাকে না, থাকে হাজব্যান্ড। পুরুষ কণ্ঠ শুনে রোহানের কপাল কুঁচকে আসে। আপনি কে? সাইফ পাল্টা প্রশ্ন করেন। তুই কে? সাইফের মুখে তুই সম্বোধন শুনে রোহন একটু ঘাবড়াই। আমি অদিতিকে ফোন করছি, আপনি কে? অদিতির হাজব্যান্ড। রোহন যেন আকাশ থেকে পড়ল। অদিতি বিবাহিত? রোহনের ভাবনার মধ্যেই সাইফ বলে। এবং নিজের পরিচয় সুন্দর করে দাও। রোহন নিজেকে ঠিক রাখার চেষ্টা করো আমতা আমতা করে বলতে থাকে। আসলে আমি ওই অদিতি ক্লাস ফ্রেন্ড, আমার নাম রোহন। নম্বর পেলে কোত্থেকে? অদিতি দিয়েছে, আর কলও করতে বলেছিল রাতে, সেজন্য। সাইফের জল শক্ত হয়ে আসে। নম্বরটা যে অদিতি দিয়েছে তার প্রমাণ কি? অদিতির নম্বর অদিতি না দিলে আমি কোথা থেকে পেলাম আজব? আর তাছাড়া
কথা শেষ হওয়ার আগে মুখের উপর কল কেটে দিল সাইফ। রোহান বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সাইফ ফোনটা বেডে ছুড়ে দিয়ে দ্রুত করে নিচে চলে গেল। তার মেজাজ আজ চরম পর্যায়ে পৌঁছেছে। অদিতি কোনো ছেলেকে নাম্বার দিয়ে এসেছে কল করার জন্য। সুন্দর মুখশ্রীটার আগে রক্তবর্ণ হয়ে গেছে যেন। শরীরের শিরা উপশিরাগুলো দপদপ করছে রাগে। অদিতি কিচেনে নাস্তা বানাতে ব্যস্ত। সাইফ আচমকা গিয়ে গলা চেপে ধরল অদিতির। আচমকা এমন কাণ্ডে অদিতির সাথে ভরকে গেল চামিলিও। নিজের শক্ত পৌশালী হাতে চেপে ধরেছে অদিতির কণ্ঠনালী। অদিতির শ্বাস আটকে আসছে যেন। সাইফ দাঁত পিষে বলল, ছেলে বন্ধুকে নাম্বার দিয়ে আসা? পাকনা গজিয়েছে খুব। এমন পাকনা আমি ছাড়তে জানি। অদিতির চোখ উল্টাতে সাইফ ছেড়ে দিল। আরেকটু হলে নিঃশ্বাস বেরিয়ে যেত যেন। অদিতি কাঁদো কাঁদো গলেই বলল, কি করেছি আমি? মারছেন কেন? সাইফের আগে ফেটে পড়ছে যেন। রোহানকে? অদিতি চোখ মুছে বলল, কোন রোহান? তুই ফোন নাম্বার কাকে দিয়েছিস? আমি শুধু আফিয়াকে নাম্বার দিয়েছি। সাইফ অদিতির হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে এলো রুমে। ফোন থেকে আফিয়ার নাম্বার বের করে কল করলো তাতে। স্পিকারে দিয়ে অদিতির হাতে ধরিয়ে দিল। জিজ্ঞেস করো কাউকে নাম্বার দিয়েছে কিনা। 2-3 বার রিং হওয়ার পরে আফিয়া কল ধরল। হাই বেবি। অদিতি কাঁপা কাঁপা গলেই বলল, তুই কি কাউকে আমার নাম্বার দিয়েছিলি? আফিয়া মাথা চুলকে মিনমিন গলেই বলল, আসলে বেবি, রোহানকে তোর নাম্বারটা দিয়েছিলাম আমি। ও কি কল করেছিল তোকে? আর কিছু বলার আগেই সাইফ অদিতির হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দিল। অদিতির চোখ থেকে পানি পড়ছে গড়িয়ে। আফিয়া কেন এমনটা করলো ওর সাথে? সাইফ এগিয়ে এসে অদিতিকে শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরল। সাইফের আদর পেয়ে যেন অদিতির কান্নারা আরও বাঁধ ভেঙে পড়ল। সাইফের চওড়া বুকে মুখ গুজে অঝরে কাঁদতে লাগলো অদিতি। সাইফের রাগ এখনো কমেনি। অদিতির উপরে সব রাগ গিয়ে পড়ল আফিয়ার উপর। কাল সাইফ কলেজে যাবে অদিতির সাথে। রাত 11টা। কম্বল গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে সোফায় বসে আছে কবিতা। আজ কতগুলো দিন হয় তুজার সাক্ষাৎ পায় না, তাই আজ এটা বসেছে বসার ঘরে। তুজা আসবে তবেই আজ ঘুমাবে। তুজা এলো আরও আধা ঘন্টা পরে। কবিতা চোখের ঘুমে লেশমাত্র নেই। তুজা ভিতরে ঢুকতেই স্বভাব সুলভ চেঁচাতে শুরু করলো, রহমানের মা, ও রহমানের মা, ভাত কই আমার? তুজা ফের ডাকতে যাবে, অমনি মনে পড়ল রহমানের মা তো আর নেই। তুজার বুকের ভিতর আচমকা কেমন মোচড় দিল। আজ একদমই মনে ছিল না যে মেহেরজান আর বেঁচে নেই। পরশু সকালেও এমনটা হয়েছে। পানের খিলির জন্য মেহেরজানের ঘরে ঢুকিয়েছিল। যাওয়ার পরে মনে হয়েছে পান বানানোর মানুষটা তো আর নেই। পুরুষালী কঠোর চোখ জোড়া কেমন ভিজে ভিজে অনুভূত হয় তুজার। আলগোছে তা মুছে এগিয়ে যায় কবিতার দিকে। আম্মা, এত রাইতে তুমি এইখানে করো কি? কবিতা মলিন মুখে তাকিয়ে আছে তুজার দিকে। তোমার বড় মারে মনে পড়তাছে না আব্বা? তুজা কবিতাকে দুঃখ দিতে চায় না। প্রসঙ্গ পাল্টালো, এত রাইতে না ঘুমিয়ে বৈশা রইছস কেন? তাই ক, অসুখ করবো পরে। তোমার লগে দেখা করবার জন্য। আয় খাবি। আমি খাইছি, তুমি খাও। তুজা খাচ্ছে। কবিতা গোল গোল চোখ করে দেখছে ওর খাওয়া। আচমকা বলল, আচ্ছা আব্বা, তুমি কখনো সিনেমা দেখছো? তুজা খাবার মুখে নিয়ে বলল, সিনেমা ভালো না আম্মা। কেরে, ভালা না? তুমি তার মানে দেখছো? না দেখলে বুঝলা কেমনে যে ভালা না? তুজা মুখ ভর্তি ভাত নিয়ে কবিতাকে বলল, একবার এক জলসার আয়োজন করেছিলাম গ্রামে, ওইখানে সিনেমা দেখছি একটা। প্রথম সিনেমা দেখাই রুচি শেষ। কবিতা কৌতূহল নিয়ে বলল, কেন, কি হয় সিনেমাতে? তুজা হাত ধুতে ধুতে বলল, শাবানা জসিম রে ঘুম থেকে ডাইকা তুইলা বলতেছে, এই নেন আপনার ঘুমের ওষুধটা খাইয়ে নেন। কবিতা কি বুঝলো কে জানে, খিলখিল করে হেসে উঠল। পরক্ষণেই হাসি থামিয়ে বলল, আব্বা, শাবানা কে? ও তুমি চিনবা না মা, অগরে কয় নায়িকা। যাও ঘুমাইতে যাও। কবিতা ওঠে না। তুজা কবিতার কাছে এগিয়ে যায়। ওঠোস না কেন? চল তোরে মার ঘরে দিয়াই। তোমারে তো আব্বা ডাকি, আমি আম্মা ডাকমু কারে? কবিতার কথাই অসাধ্য ফুটে উঠল। তুজা শান্ত চোখে তাকায় কবিতার দিকে। কবিতার কৌতূহলী চোখ জোড়া এখনো অপেক্ষায় তুজার জবাবের। তুই কারে মা ডাকবার চাস কবিতা? কবিতা অবুঝের মতো তাকিয়ে থাকে। তুজা বেশ বুঝেছে কথাটা কবিতার হলেও সেখানেও লতিফা বেগমের। ছোট্ট কবিতার মাথায় উনি ঢুকিয়েছেন এসব। তুজা বসল সোফায়। সবার আম্মা থাকে না রে মা, এই যে দেখ
তোর বড় মায়ে মইরা গেল, এখন আব্বাই কাউরে মা কইতে পারবো আর? কবিতা দুদিকে মাথা নাড়ে। তুজা কবিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হন আম্মা, তোর আমি আছি আর আমার তুই, আমগো আর কাউরে রাখবো না। কবিতা ঘাড় কাত করে সম্মতি জানায়। তুজা ফের বলে, আমরা বাপ বেটিতে মিলা ঠিকই থাকতে পারবো। তুই মেলা পড়বি, লাগলে তোরে পড়তে বিদেশ পাঠামু। তুই মেলা বড় হবি, আমার তাতেই চলবো। তোর চলবো না? কবিতা আবারও ঘাড় কাত করে। তুজা আস্তে করে বলে, কথাটা দাদু শিখাই দিছিল না? কবিতা দাঁত দিয়ে চিপ কেটে কানে ধরল। তুজা খিলখিল করে হেসে দেয়। কবিতাও হাসে। তয় তুমি এত রাইত কইরা বাড়ি ফিরো কেন? কাল থেকে জলদি জলদি ফিরমু। বেলা 9টা। ঢাকার কোলাহলপূর্ণ রাস্তায় যে যার মতো ছুটছে। কলেজের মাঠে হয়ে বসে আছে 3টি মুখ, রোহান, মুশফিক আর পরেরজন আফিয়া। অদিতি বিবাহিত, কই বলল না তো প্রথম দিন। রোহান বলেছে ওর স্বামী কল ধরেছিল, কিন্তু মুশফিক বলছে কেউ কল ধরে বললে বিশ্বাস করতে হবে। আফিয়া বলেছে অদিতি ওকে কল করে বলেছিল কাউকে, নম্বর দিয়েছি কিনা। কোনো কিছু মেলাতে পারছে না তিনজন। সাইফের গাড়ি এসে কলেজের গেটে থামলো। অদিতির সাথে সাথে নামলো সাইফও। আজ তাকে আরও বেশি সুদর্শন লাগছে যেন। সানগ্লাসটা খুলে গাড়িতে রাখলো। অদিতির ফর্সা হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরে হাঁটা দিল কলেজের ভিতরে। আফিয়া, রোহান আর মুশফিক তিনজনই উঠে দাঁড়িয়েছে। সাইফ অদিতির হাত টেনে টেনে এনে ওদের তিনজনের সামনে দাঁড়ালো। অদিতির ভেতরটা শুকিয়ে যাচ্ছে ভয়ে, না জানি কি করতে চলেছে সাইফ। অদিতির দিকে একবার তাকিয়ে ওদের দিকে তাকালো, ভারী গলায় বলল, কাল কে কল করেছিল ওকে? আফিয়া একবার অদিতির দিকে তাকালো, আরেকবার রোহানের দিকে। কারোর উত্তর না পেয়ে ধমকে উঠল সাইফ। কথা বলছো না কেন? কে কল করেছিল? তিনজনই সিটকে উঠল ভয়ে। মুশফিক তড়িঘড়ি করে বলল, আমি এর মধ্যে নেই, বিশ্বাস করুন, যা করার ওরা দুজন করেছে। সাইফ তীক্ষ্ণ চোখে রোহানের দিকে তাকালো। এটা আমার স্ত্রীর ব্যাপারে মিথ্যা বলার জন্য। বলে এক খুশি মারল রোহানের নাক বরাবর। আফিয়া চিৎকার করে উঠল। মুশফিক লাগলো এক দৌড়। রোহানের নাকের কান বেয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। ফের টেনে তুলল রোহানকে। এটা আমার স্ত্রীকে রাত বিরতে কল দিয়ে ডিস্টার্ব করার জন্য। লাগালো আরেক খুশি পেট বরাবর। এবার সাইফ আফিয়ার দিকে তাকালো। আফিয়া ভয়ে দুপা পিছিয়ে গেল। ওকে নাম্বারটা তুমি দিয়েছিলে, তাই না? আফিয়া পিছাতে পিছাতে আমতা আমতা করে বলল, ভাইয়া ভাইয়া আমরা সত্যি জানতাম না অদিতি বিবাহিত, নইলে এমনটা জীবনেও করতাম না, আমি অন্তত করতাম না। সাইফ কড়া চোখে এবার অদিতির দিকে তাকালো। অদিতি শুকনো ঢোক গিল। তোমার হিসেবটা পরে করছি। সাইফ আফিয়াকে কড়া গলায় বলল। পরবর্তীতে যদি এমন কিছু শুনেছি, মাইন্ডেড। সাইফ অদিতির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আবার। গাড়ির ডোর ওপেন করে ছুঁড়ে মারল এক প্রকার। নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি খুব স্পিডে চালিয়ে বাড়িতে আসলো। অদিতিকে এভাবে টেনে নিয়ে যেতে দেখে সাইরা, আঞ্জুমান দুজনেই এগিয়ে গেল। কি করছিস সাই? বৌমাকে কেন এভাবে? আঞ্জুমানের কথা শেষ হওয়ার আগেই সাইফ বলল, এই ব্যাপারে একটা কথা বলবে না মা? এর সাথে যা বলার আমি বলবো। অদিতি রুমের ভিতর টেনে নিয়ে দরজা বন্ধ করে দিল ভিতর থেকে। অদিতি ফুলরে গিয়ে পড়ল সাইফের ধাক্কায় দৌড়ুন। সাইফ অদিতির ঘাড়ে পিছনে ধরে টেনে তুলল। গাল দুটো নিজের শক্ত হাতে চেপে ধরে মুখের কাছে এনে হিসিয়ে বলল, নিজেকে বিবাহিত পরিচয় দিতে ভালো লাগে না বলছে? লাগবে কেন? এই যে সৌন্দর্য, এগুলো দিকে মানুষ নজর দিবে না তুই বিবাহিত হলে? অদিতির গাল দুটোতে আঙ্গুলের দাগ বসে যাচ্ছে। কাঁদতে কাঁদতে বলল, এরকম কিছুই না, বিশ্বাস করুন, কলেজে গেলামই তো 2 দিন। সেই পেপার অদিতির গলা টিপে ধরল। পরশু রাতে কি বুঝলাম তোকে? কোনো বন্ধু বান্ধব বানানোর দরকার নেই বলেছিলাম কিনা? অদিতি উপনিস মাথা নাড়ল। সাই পাপা দাঁতে দাঁত পিষে বলল, এটা তোর গ্রাম নয়, এটা শহর, ঢাকা শহর। এখানে অঘটন ঘটতে 2 দিন কেন, 2 মিনিটও সময় লাগে না। তুই প্রথম দিন কেন বলিস না তুই বিবাহিত? তোর যে স্বামী আছে। ওদের সাথে তেমন কথা বলি না আমি, জিজ্ঞেস করলে কিছু বলি নয়তো। চুপ। সাইফের হুঙ্কারে কেঁপে ওঠে অদিতির ছোট্ট শরীর। ওর রক্তচক্ষুর দিকে তাকানোরও সাহস হচ্ছে না। অদিতি সাইফ পিছন থেকে অদিতির চুল মুঠো করে ধরল। অদিতি ব্যথায় কুকিয়ে উঠল। সাইফ নিচে রাগ সংবরণ করতে পারছে না কোনোভাবে। গায়ের ওনাটা হাতে পেঁচিয়ে ছুঁড়ে মারল ফ্লোরে। অদিতিকে আরও নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই থাকতে চাস আমার সাথে আজীবন? অদিতি ঘাড় নেড়ে সম্মতি জানায়। তাহলে আমি যা বলবো
তাই শুনবি সবসময়। যেমন বলবো তেমন চলবে, পারবে? অদিতি তাতেও সম্মতি দেয়। গুড। আপাতত আমার রাগ কমাতে সাহায্য কর, খুশি করে দে আমায়। সেই যে গেল সাইফ অদিতিকে নিয়ে রুমে, এখনো বের হয়নি। আঞ্জুমান খালি পায়চারি করছে টেনশনে। এই ছেলের যা জিদ, না জানি কত মারছে মেয়েটাকে। হাবিব পাকা হেসে আঞ্জুমানকে বলল, আমি জানতাম একদিন এমনই হবে ভাবি। ভালো লাগা কয়দিন থাকে বলুন তো? এই মেয়েকে নিয়ে সাহেব জীবনেও সংসার করবে না। কি বলেছি তোমার কাকা? সাইফের গলা পেয়ে সবাই সিঁড়ির দিকে তাকালো। সাইফ সিঁড়ি দিয়ে নিচে নামতে আঞ্জুমান ধরল ওকে। কোথায় অদিতি? কেন মেরেছিস তুই ওকে? সাইফ মায়ের কাঁধে হাত দিয়ে কিচেনের দিকে নিয়ে গেল। চলো, কফি বানিয়ে দেবে। নদী তুমুলের দেওয়া গাউনটা পরেছে, সাইরাকেও রাজি করিয়ে নিয়েছে। সিমির সাথে শপিংয়ে যাবে বলে আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে নদী। নিজের কাছে নিজেকে ভালো লাগছে তার। তুমুল না জানি আজ কত প্রশংসা করবে তার প্রিয়তমার। একথা ভেবেই নদী আরও লজ্জায় লাল হয়ে উঠছে বারংবার। অনেকক্ষণ বসে আছে, কল আসছে না তুমুলের। নদী কিঞ্চিত বিরক্ত বোধ করলো, ভাবলো নিজেই কল করবে। এর মধ্যে কল আসলো নদীর ফোনে, তবে সেটা তুমুলে নয়, অন্য কারোর নম্বর। নদী ফোনটা ধরে ওপাশ থেকে শোনা যায় তুহিনের আতঙ্কিত কণ্ঠ। ভাবি ভাবি, ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। নদী কানে বজ্রপাতের মতো শোনালো কথাখানা। তুমুল অ্যাক্সিডেন্ট করেছে মানে? কি বলছো? কোথায় উনি? হাসপাতালে ভাবি, অবস্থা ভালো না ভাইয়ার, আপনি তাড়াতাড়ি আসুন। নদী একের পর এক কল করে যাচ্ছে তুহিনকে। তুহিন ফোনটা ধরছে না। নদীর হাত পা সর্বাঙ্গ যেন কাঁপছে। জ্ঞানশূন্য হয়ে পড়েছে যেন এক মুহূর্তের জন্য। হিতাহিত বুদ্ধি ও লোভ পেয়েছে মনে হচ্ছে। তুহিনকে কয়েকবার কল করার পরও যখন ধরল না, তখন নদী সিদ্ধান্ত নিল আর দেরি করা যাবে না, এক্ষুনি যেতে হবে তাকে। নদী এক দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। হাসান চৌধুরী, হাবিব চৌধুরী, আঞ্জুমান সাহেব সবাই তখন টেবিলে। সাহেবের অদিতির সাথে করা খারাপ ব্যবহার নিয়ে শাসাচ্ছে সাহেবকে। এমন অবস্থায় নদী হাজির হলো বিধ্বস্ত হয়ে। তার হলো চোটে গায়ের ওড়নাটা ফেলে এসেছে রুমে। সাইরা নিজের মেয়েকে এই অবস্থায় দেখে ভড়কে গেল। আঞ্জুমান আর দিঘি উঠে দৌড়ে গিয়ে নদীকে ধরল। নদী হাঁপাচ্ছে, কিছু বলতে পারছে না, শুধু হাত ইশারা করে বাইরের দিকে দেখাচ্ছে। এবার এগিয়ে এলো হাবিব চৌধুরীও। খানিকটা ধমকের স্বরেই বলল, এই কি হয়েছে তোমার? এমন করছো কেন? নদী এবার চিৎকার করে কেঁদে উঠল। বাবা, বাবা উনি অ্যাক্সিডেন্ট করেছে, ওনার অবস্থা ভালো না বাবা, আমাকে যেতে হবে আমাকে, ছাড়ো তোমরা। এবার এগিয়ে এলো হাসান চৌধুরীও। কি যাতা বলছো তুমি? কে উনি? কার কথা বলছো? ছাড়ো আমাকে, তোমরা ছাড়ো আমাকে, আমার যেতে হবে। সাইরা মেয়েকে বুকের মধ্যে চেপে ধরে বলল, মা শান্ত হ, আগে বল কি হয়েছে, কে অ্যাক্সিডেন্ট করেছে? নদী ফোপাতে ফোপাতে অস্পষ্ট শব্দে বলল, তুমুল মা, তুমুলের অ্যাক্সিডেন্ট হয়েছে মা, ওর অবস্থা খুব খারাপ, আমাকে যেতে দাও মা। হাবিব চৌধুরী মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওই দুশ্চরিত্র ছেলের জন্য তার মেয়ে এমন পাগলামো করছে, এটা মানতে পারবেন না তিনি। ঝাঁঝিয়ে উঠলেন নদীর ওপর। অ্যাক্সিডেন্ট করুক নয় মরে যাক, তাতে তোমার কি? তুমি এমন করছো কেন? একটা কথা কান খুলে শুনে রাখো নদী, ওই ছেলের বিষয়ে কোনো কথা যদি দ্বিতীয়বার তোমার মুখে শুনি, আমি ভুলে যাব তুমি আমার বড় মেয়ে। হাসান চৌধুরীর বেজায় রাগ হলো নদীর কথা শুনে। আঞ্জুমানকে হুঙ্কার দিয়ে বলল, ওকে ঘরে নিয়ে যাও, ও যেন এক পাও ঘরের বাইরে না বের হয়, লাগলে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দাও, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। ওরা নদীকে নিয়ে যেতে চাইলে সাইব বাধা দিল। দাঁড়াও মা। হাসান চৌধুরীর উদ্দেশ্যে বলল, বাবা বিষয়টা জানা উচিত, ও কেন এমন করলো। সাইব নদীর মুখোমুখি গিয়ে দাঁড়ায়। নদীর পা যেন তার শক্তি ছেড়ে দিচ্ছে, শরীরে ভর রাখতে পারছে না নিজে। সাইব গম্ভীর গলায় নদীকে প্রশ্ন করল, কি হয়েছে রে? তোমার অ্যাক্সিডেন্টে তুই এত উতল হচ্ছিস কেন? নদী কথা বলে না, মাথা নিচু করে ফোপাচ্ছে শুধু। সাইব নদীর গাল ধরে বলল, সত্যি করে বল নদী, কি সম্পর্ক তোর তুমুলের সাথে? নিজের মেয়ের ব্যাপারে এমন কথা বলে হাবিব গর্জে উঠল সাইফের উপর। কি যাতা বলছো? ওর সাথে আমার কিসের সম্পর্ক থাকবে তুমুলের? সম্পর্ক কিছু তো একটা আছে কাকাই, নয়তো আমরা যখন বাড়ি ছিলাম না তখন তুমুল এই বাড়িতে কি করে আসতো বলো তো? হাবিব চৌধুরীর রাগ যেন তালুতে চড়ে গেল, চেঁচিয়ে উঠল সাইফের উপর।
একদম মুখ সামলে কথা বলবে, বলে দিলাম। আমার মেয়েকে কি নিজের মতো চরিত্রহীন ভেবেছ নাকি? নিজে তো নিয়ে এসেছো পতিতালয়ে থেকে একটা মেয়ে, আবার মেয়ের ব্যাপারে এত বড় কথা বলার দুঃসাহস পেলে কোথা থেকে তুমি? সাইফেরও মেজাজ চড়ে গেল কাকার উপর, কিন্তু নদী যতক্ষণ স্বীকার না করছে সে নিজের রাগ সংবরণ করল। সেটা এক্ষুনি জানতে পারবে কাকে। সাইফ দিঘিকে ডাকলো। এই দেখি, নিচে আয়। দিঘি সিঁড়িতে দাঁড়িয়ে এতক্ষণ সব কথা শুনছিল। সাইফের ডাকে সে গুটি গুটি পায়ে হেঁটে এসে সাইফের পাশাপাশি দাঁড়ালো। সাইফ শক্ত গলায় জিজ্ঞেস করলো, আমরা যখন গ্রামে ছিলাম তখন তুমুল বাড়িতে এসেছিল না? দিকে একবার নদীর দিকে তাকায়, তারপর মাথা নিচু করে নেয়। সাইফ এবার ধমকের স্বরে বলল, কি হলো, কথা বলছিস না কেন? একদম কথা লুকানোর চেষ্টা করবি না, নইলে দুটোকে মেরে ফেলবে একদম। দিঘির ভিতরটা কেমন চমকে উঠল সাইফের ধমকে। হ্যাঁ, এসেছিল। সাইফ এবার নিজের কাকার দিকে তাকালো। হাবিব চৌধুরীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল দিঘির কথায়। তেড়ে এলো দিঘির দিকে, কিন্তু দিঘিকে আঘাত করার আগেই সাইফ দাঁড়িয়ে পড়ল দিঘির সামনে। তোমার বড় মেয়ের পাপের শাস্তি খবরদার দেখিকে দেবে না বলে দিলাম। ওর গায়ে একটা ফুলের টোকাও যদি পড়ে, আমি তোমাকে এবং তোমার মেয়েকে সাথে দুশ্চরিত্র ছেলেকেও কোনোটাকে ছেড়ে কথা বলবো না। খানিকটা থেমে সাইফ আবার হাবিব চৌধুরীর দিকে এগিয়ে গেল। আর কি যেন বলছিলে? আমি নিষিদ্ধ জায়গা থেকে মেয়ে নিয়ে এসেছি, বিয়ে করেছি, তাই তো? তার ছেলের হাসি দিয়ে বলল, কাকাই, আমি তো বিয়ে করে এনেছি। মেয়েটাকে খারাপ জায়গায় পাঠানোর আগে ওকে নিয়ে চলে এসেছে এবং বিয়ে করেছে। আর তোমার মেয়ে কি করলো? বাড়িতে কেউ নেই, এই সুযোগে পরপুরুষ বাড়িতে ঢোকালো। হাবিব চৌধুরী ইচ্ছে করছে মরে যেতে। এত বিশ্বাসযোগ্য বড় মেয়ে যে এরকম কাণ্ড ঘটাবে তার ধারণার বাইরে ছিল। কিন্তু বোনের ব্যাপারে এত বাজে কথা সহ্য হলো না দিঘির। সকালের সামনে চেঁচিয়ে বলল, আপু কোনো পাপ করেনি, আর না কোনো খারাপ কাজ করেছে। তুমুল ভাইয়া আর আপু বিবাহিত। দিঘির কথায় বাড়ির লোক আরও বেশি আশ্চর্য হয়ে গেল। সাইরা এবার আর সহ্য করতে পারলেন না। উঠে এসে কষিয়ে একটা চর বসিয়ে দিলেন মেয়ের গালে। দিঘি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। নদী ততক্ষণে ঢুলে পড়েছে। সাইরা আর আঞ্জুমান তাকে নিয়ে সোফায় শোয়াতে চাইল, কিন্তু হাসান চৌধুরী বলল তাকে রুমে নিয়ে যেতে। ওরা ধরাধরি করে নদীকে রুমে নিয়ে গেল। সাইফ দিঘিকে বলল, তুই যা যা জানিস সব বল। দিঘি কাঁদতে কাঁদতে সব ঘটনা বলল সবেকে। হাবিব চৌধুরী থ মেরে বসে রইল সোফায়। বড় মেয়েকে তিনি অগাধ বিশ্বাস করতেন। সেই বিশ্বাস ভেঙেছে সে এরকম একটা কাজ করতে পারে তা মানতে পারছেন না হাবিব চৌধুরী। সাইফ এবার আর কোনো কথা বলবে না। বাবা কাকাদের উপর সব ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল। হাবিব চৌধুরী ভেঙে পড়লেন। হাসান চৌধুরী এখন শক্ত। হাবিব চৌধুরী কাঁধে হাত রেখে বলল, এভাবে ভেঙে পড়িও না হাবিব, এখনো অনেক কিছু করতে পারি আমরা। মেয়ে যেহেতু আমাদের কাছেই আছে। হাবিব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরীর দিকে। হাসান চৌধুরী দৃষ্টিতে সোজা। তোমার না কত ছেলেপুলে পোষা আছে হাবিব, তাদের কাজে লাগাও। হাসপাতাল থেকে যেন জীবিত না ফিরে। ওসব আগাছা বেঁচে ফিরলে ডাস্টবিনের ছাড়াছাড়ি, ময়লা, মোকদ্দমা, আরও অনেক মানহানির মুখোমুখি হতে হবে আমাদের। অদিতির নিস্তেজ শরীরটা বিছানার সাথে মিশে আছে। গায়ে এক রক্তি শক্তি নেই। ঘাড়ে গলায় মুখের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে আছে। কামড়ের দাগ বিবস্ত শরীরটা কম্পিউটারে ঢেকে সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইফ আজ একটু বেশি হিংস্র হয়ে উঠেছিল। আজকের স্পর্শে তার ভালোবাসার চাইতে বেশি শাস্তি ছিল। এরকম আচরণ এর আগে অদিতির সাথে করেনি সাইফ। দরজা খোলার শব্দ পেয়েও সেদিকে তাকালো না অদিতি। সাইফ রুমে ঢুকে পুনরায় দরজা বন্ধ করে দিল। অদিতির কাছে এগিয়ে গিয়ে আপদমস্তক দেখল তাকে। ভীষণ এলোমেলো লাগছে অদিতিকে। অদিতির মুখে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আমার বাচ্চা বিড়ালটা কি উঠবে না? অদিতি জবাব দিল না। সাইফ শুয়ে পড়ল অদিতির উপর। নাকে নাক ঘষে দিয়ে বলল, বেশি কষ্ট দিয়ে ফেলেছে? অদিতির চোখের কানিশ বেয়ে গড়িয়ে পড়া নোনা জল সাইফ নিজ হাতে মুছে দেয়। কোচা কোচা দাড়িওয়ালা গালটা ঘষে দেয় অদিতির তুলতুলে মসৃণ গালটায়। কানে কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, আমার বাচ্চা বিড়ালটা যেন সবসময় আমার কথা শোনে, নয়তো এমন শাস্তি বারবার পেতে হবে। তবে এমন সুইট শাস্তি তোমাকে এখন আবার পেতে হবে। অদিতি কান গরম হয়ে ধোয়া বের হতে লাগলো যেন। আবার এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল সাইফকে নিজে থেকে। সাইফও সরে এলো। শব্দ করে হাসতে লাগলো সাইফ। অদিতি কম্পিউটার গায়ে জড়িয়ে উঠে দাঁড়ালো। সাইফ টেনে ধরলো আবারও।
এই কমফোর্টার সহ ওয়াশরুমে গেলে এটা তো ভিজে যাবে। তো কি করব? কমফোর্টার ছাড়াই যাও। বেরোন ঘর থেকে, যান বেরোন বলছি। বেহায়া বেটা ছেলে, লজ্জা শরমের বালাই নেই। অদিতি রাগ করা দেখে আবারও হাসলো সাইব। হাসতে হাসতেই অদিতিকে জড়িয়ে ধরল আবার। গালে মৃদু কামড় দিতেই অদিতি ধূপধাপ কিল বসাতে শুরু করলো। সাইব দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। কবিতার আবদারে আজ বিকাল পেরোতে বাড়ি ফিরল তুজা। বেশ কয়েকদিন হলো জাবেদের দোকানে নিয়ে যায় না কবিতাকে। সে নিয়ে কবিতার ভীষণ অভিমান। না পেরে আজ সন্ধ্যা হতে বাড়ি ফিরল তুজা। যাক, একটা টান অন্তত হলো ঘরের প্রতি। আজ মেহেরজান থাকলে হয়তো কবিতাকে বাহবা দিত এই বাউন্ডুলেটাকে ঘরে আটকানোর জন্য, কিন্তু আজও যাওয়া হলো না দোকানে। কবিতার গা কাঁপিয়ে জ্বর। তুজা বাড়িতে ফিরে পেল তাকে বিছানায়, ভীষণ জ্বর, গা পুড়ে যাচ্ছে জ্বরে। মানিককে পাঠালো ডাক্তার আনতে। লতিফা জলপট্টি দিচ্ছে। কবিতার জ্বরে ঘরে এক নজর দেখল তুজাকে, অস্পষ্ট কণ্ঠে আওড়ালো, আমি মনে হয় বাঁচমু না আব্বা, আমার এত জ্বর আইলো কেন? তুজা চোখ রাঙ্গানি দিল। এত বাজে কথা কস কেন? চুপ করে শুয়ে থাক। কথা না বাড়িয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কবিতা লতিফাকে বলল, আব্বাই কি রাগ করলো দাদি? এসব কইতে নাই বইন, ওই তোমারে মেলা ভালোবাসে, তুমি মরণের কথা কও কেরে? অদিতি গোসল করে কাপড় পাল্টে বাইরে আসে, কিন্তু বাড়ির পরিবেশ থমথমে। রুমে থাকায় বাহিরে কিছু কর্ণগোচর হয়নি অদিতি। ভেজা চুলগুলো থেকে তোয়ালে ছাড়িয়ে রান্নাঘরে ঢুকে নাস্তা বানাবে বলে। চামেলি আগে থেকে সেখানে পুরীর ডো রেডি করে রেখেছে। ডালপুরির সাথে চিকেন চাপ বানাবে। অদিতি গিয়ে বলল পুরিও ভাজবে। চামেলি অদিতির হাতে সেসব ছেড়ে দিয়ে চাপের জন্য মশলা রেডি করছে। অদিতি চামেলিকে বলল, বাড়ির পরিবেশ এত ঠান্ডা যে চামেলি আপা, সবাই গেছে কই? চামেলি মশলা মেশাতে মেশাতে বলল, আন্নে গেছিলেন কই ভাবি? অন্যের জামাইরে দেখলাম, আন্নে দেখলাম না। এদিকে কত বড় কাণ্ড কইটা গেল। অদিতির হাত থামলো। চামেলির দিকে ফিরে বলল, কি হয়েছে বলো তো? আন্নে বড় ননদটাই এ তো গোপনে কোন ব্যাটারে বিয়া কইরা পয়সা রইল। অদিতি চমকে উঠল চামেলির কথাই। মানে নদীর তুমুলের ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, কিন্তু সবাই জানলো কি করে? সেটা জানলো কি করে সবাই? চামেলি হাত ধুতে ধুতে বলল, ও মা নদিয়া ফাই তো কাইন্দা কাইটা সবাই রেক কইল। কাঁদলো? কাঁদলো কেন? এই লোকটা নাকি অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা খুব খারাপ, তাই তো আফা যাইতে চাইছিল। পরে হকগুলি মিল্লা এ থামাইয়া ঘরে লইয়া গেল। আপনার হোট তো কইয়াই দিল, করতেন এক পাও বাইরে ফালাইলে পা ভাঙ্গা দিব। অদিতি দরদর করে ঘামতে লাগলো চামেলির কথায়। তুমি একটু পুরিটা বানাও তো, আমি আপুর সাথে। অদিতির কথা শেষ হওয়ার আগেই চামেলি বলল, কোনো লাভ নাই গো ভাবি, হ্যাঁ দেখা করতে পারবেন না। আপনি শুধু চাচা হৌর হব করলে কইয়া দিছে, কেউ যেন ওর লগে কথাও কইতে না চায়, এমনকি হর মা বইনো না। অদিতি চিন্তা এবার আরও বাড়ল। তুমুল অ্যাক্সিডেন্ট করেছে, আবার অবস্থাও খারাপ। কি জানি কি আছে নদীর কপালে। সাইবকে যে বোঝাবে একটু তারও জো নেই। সে এমনই ক্ষেপে আছে অদিতির ওপর। ইতিমধ্যে নাস্তা তৈরি, কিন্তু কারো খাওয়ার মতো মন মানসিকতা নেই। হাবিব চৌধুরী চামেলিকে বলল, নদীর খাবারটা রুমে দিয়ে এসো তো। অদিতি উঠে দাঁড়িয়ে বলল, চাচু আমি যাব? হাবিব কপট রাগ দেখিয়ে বলল, তোমাকে যেতে বলছি আমি। অদিতি মাথা নুয়ে নেয়। না মানে চামেলি আপা নিয়ে গেলে যদি না খায়, আমি বলে কয়ে খাইয়ে দিয়ে আসতাম। না খেলে না খাবে, ওর মতো মেয়েকে খাবার দেওয়া হচ্ছে এই বেশি। আর তুমি আমাদের ব্যাপারে কথা বলবে না। অদিতির অপমান কি সাইফের গায়ে সইবে? সাইফও চেতে গেল। ও বলবে না মানে? ওই বাড়ির বউ এবং আমাদের পরিবারের সদস্য, ওর যথেষ্ট অধিকার আছে বলার। আমার মেয়ের বিষয়ে আমি বুঝে নিব, কাউকে দরদ দেখাতে হবে না। চামেলি দিয়াই খাবারটা। সাইফ কিছু বলবে এমন সময় অদিতি থামিয়ে দিল। এক অশান্তির মধ্যে আরেক অশান্তি করতে চাচ্ছে না। চামেলি খাবারের ট্রে নিয়ে নদীর ঘরে গেল। দরজা বাইরে থেকে সিটকিনি দেওয়া। সিটকিনি খুলে দরজাটা ধাক্কা দিল চামেলি, কিন্তু রুমের ভিতর তাকাতে চামেলির হাত থেকে ট্রে পড়ে গেল। ঝনঝন শব্দে চিৎকার করে উঠল চামেলির চিৎকারে ছুটে এলো সবাই।
চামেলির চিৎকার ড্রয়িং রুমে অবধি পৌঁছেছে। সকলে ছুট লাগালো চিৎকারের শব্দে। নদীর রুমের সামনে হাত দিয়ে মুখ চেপে বড় বড় চোখে তাকিয়ে আছে চামেলি। সবার আগে এলো অদিতি। কি হয়েছে চামেলিয়া? নদীর রুমে চোখ পড়তে দেখা গেল নদীর ঝুলন্ত পা দুটো। মুখ হা হয়ে গেল অদিতির। চিৎকার দিল সেও। সকলে চলে এসেছে ততক্ষণে দরজার সামনে। সকলের চোখের সামনে নদী ফ্যানের সাথে ঝুলে আছে। সাইফ একলা পেকিয়ে নদীর খাটের উপর উঠে পা উঁচু করে ধরল নদীর। হাবিব চৌধুরী এসে গলা থেকে ছাড়িয়ে নেয় ওড়না। ধপাস করে নিস্তেজ দেহটা পড়ল খাটের উপর। সায়রা আর আঞ্জুমান ক্রমশ চিৎকার করেই চলেছে। আচমকা এমন ঘটনায় সবাই আতঙ্কিত। সাইফ নদীর নাকের কাছে আঙ্গুল দিল। সাইফের শীতদ্বারা পেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। শুধু সবার দিকে তাকিয়ে দুদিকে ঘাড় নাড়ল। আচমকায় সবাই নীরব হয়ে গেল রুমের। সাইফও নিশ্চুপ হয়ে গেল। নিঃশ্বাস চলছে না নদীর। হাবিব ধপ করে বসে পড়ল ফ্লোরে। সাইফ কি মনে করে কোলে তুলে নিল নদীকে। চিৎকার করে ডাকলো ড্রাইভারকে। শামীম, দ্রুত গাড়ি বের কর। নদীকে কোলে নিয়ে ছুটল বাইরে। পিছনে পিছনে ছুটল অদিতি আর হাসান চৌধুরী। নদীকে গাড়িতে তুলে সোজা নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ইমার্জেন্সিতে নেওয়া হলো তাকে। ডাক্তার ছুটে আসে। ঘাড়ে আঙ্গুল চেপে ধরে পড়ল। বেঁচে আছে, বেঁচে আছে। হক চুকিয়ে যায় সবাই। ডাক্তার গলা উঠিয়ে ডাকে নার্সকে। দ্রুত আইসিইউতে ঢুকাও পেশেন্টকে, অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রায় ঘন্টা পেরিয়ে গেছে, ডাক্তার এখনও আসেনি। হাসান চৌধুরী ভীষণ অস্থির। অদিতিও মনে মনে খুব প্রার্থনা করছে যাতে নদী বেঁচে যায়। সাইফ দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে হাসান চৌধুরীকে সম্মানের সহিত বলেন, স্যার আপনি টেনশন করবেন না, পেশেন্ট বেঁচে গেছেন। কিন্তু কিন্তু কি ডক্টর? সাইফ এগিয়ে এলো ডাক্তারের কাছে। ডাক্তার শান্ত গলায় বলল, ওনার শ্বাসনালীতে মারাত্মক আঘাত লেগেছে। নিঃশ্বাস দীর্ঘক্ষণ আটকে থাকায় মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। হয়তো মেমোরি লস হতে পারে। আল্লাহকে ডাকুন। ডাক্তারের কথা শুনে সায়রা নিজেকে সামলাতে পারল না। চেয়ার আঁকড়ে ধরে বসে পড়ল সে। ঠোঁট কাঁপছে, চোখ বেয়ে অঝরে জল পড়ছে। আমার মেয়েটা। কথাটা শেষ করতে পারল না সায়রা। হাবিব চৌধুরী স্ত্রী কাঁধে হাত রাখলেন। নিজের কণ্ঠ কাঁপছে, তবুও শক্ত থাকার চেষ্টা করছেন। আল্লাহ বড়, যা হবার হবে, এখন ভেঙে পড়লে চলবে না। সায়রা এক ঝটকে সরিয়ে দিল হাবিব চৌধুরীর হাত। ছবেন না আমায়। কে বলেছিল আমার মেয়েটাকে এত শাসন করতে? হুটহাট কোনো কিছু করার মেয়ে না নদী। কেন শুনলেন না হর কথা? সাইফ একটু দূরে দাঁড়িয়ে সব শুনছিল। ডাক্তারের কথাটা বারবার মাথার ভেতর ঘুরছে। মেমোরি লস। অদিতি ধীরে ধীরে এগিয়ে এসে সাইফের পাশে দাঁড়ালো। সব ঠিক হয়ে যাবে, ফিসফিস করে বলল সে। কিন্তু সাইফ কোনো উত্তর দিল না। তার চোখ আটকে আছে আইসিইউর বন্ধ দরজার দিকে। কয়েক ঘন্টা পর নার্স এসে জানালো নদী এখনও অবচেতন। আইসিইউতে রাখা হয়েছে, লাইফ সাপোর্টে আছে। সায়রা ছেলের মতো করে সাইফের হাত ধরে ফেলল, বলল, সাইফ তুই বলতো আমার নদী কি আমাকে চিনবে? ও কি সত্যি? এই প্রশ্নের কোনো উত্তর নেই, তবুও গলা শক্ত করে বলল, চিনবে কাকিয়া, আল্লাহর উপর ভরসা রাখো। অদিতি চুপচাপ দাঁড়িয়েছিল। তার ভেতরও অজানা ভয়। যদি নদী বাঁচে, কিন্তু সব ভুলে যায়। যদি এই ঘরটাই তার কাছে অপরিচিত হয়ে যায়, তুমুলকে যদি সে ভুলে যায়, ওদের যে বিয়ে হয়েছিল সেসব কি ভুলে যাবে সত্যি? অদিতি আর হাসান চৌধুরীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। হাবিব চৌধুরী সাইফকেও বাড়িতে পাঠিয়ে দিলেন। স্যারের খেয়াল রাখতে শুধু আঞ্জুমান রয়ে গেল। অদিতি ভাবল বাড়িতে গিয়েই তুমুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। বাড়ি পৌঁছাতে অনেক রাত হলো অদিতির। ড্রয়িং রুমে পায়চারি করছে কি করে তুমুলের সাথে যোগাযোগ করা যায়। ওই বাড়ির কারো নাম্বার এই অদিতির কাছে নেই। অদিতি একবার ভাবলো দিঘির কাছে সাহায্য চাইবে, কিন্তু দিঘির সাথে কথা বলে জানতে পারলো দিঘির কাছেও তুমুলের কারোর নাম্বার নেই। রাত গভীর। আকাশে রূপালী থালার মতো বিশাল চাঁদ উঠেছে। চৌধুরীদের কবরস্থানটা একেবারে ফুলের বাগানের ন্যায়। ওহাব চৌধুরীর বিশেষ পরিচর্যায় সবসময় পরিষ্কার এবং অগাছা মুক্ত থাকে। সেখানে তার গুরুজনরা শুয়ে আছে। মেহেরজানের কবরটাতে এখনো ইটের দেওয়াল তোলা হয়নি। বাঁশের বেড়া দেওয়া, চারপাশে সবুজ ঘাস। ওই ঘাসের উপর বসে কবরের বেড়ায় মাথা টিকিয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে তুজা। আপন মনে বলতে লাগলো, আর কয়টা দিন তো থাইকা গেল পারতা। আমি এখন কাম করি জানো, বাবার ফ্যাক্টরি, তারপর মিলের হিসাব নিকাশ দেখাশোনা সব আমি করি। তুমি খুশি হইছ না শুই না?
হাসে তুজা, একা একাই হাসে। হাসতে হাসতে চোখে পানি চলে আসে। ও রহমানের মা, কথা কও না কে? এতক্ষণ তো আমারে ঝাড়ু দেওয়া দৌড়াইন দিতা, এখন দাও না কে? খানিক চুপ থাকলো, ফের বলল, কি ভাবতাছো বাড়ি যাই না কেন? কি করতে যামু কও? অহন কি আর তুমি আছো যে ভাত বাইরা বয়া থাকবা? ওই যে ছোট্ট মেয়াটা ওই থাকে মাঝে সাঝে,